শান্তিবাড়ির বিশেষ লাইভ মেয়েদের কথা মেয়েদের জন্য নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমরা খুব দুঃখিত, কিছু কারিগরি জটিলতার জন্য আমাদের 4 মিনিট দেরি হয়েছে, কিন্তু আশা করছি আপনারা আমাদের এই দেরিটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুভ সন্ধ্যা। আজকে লাইভ খুব বিশেষ, কারণ আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে কথা সবচেয়ে কম হয়, অথচ কথা হওয়া উচিত সবচেয়ে বেশি। কারণ এটি মেয়েদের অধিকারের সাথে সংযুক্ত একটি বিষয়, মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতার সাথে যুক্ত একটি বিষয়। এই বিষয়টি নিয়ে প্রচুর কথা হওয়া দরকার, কাজ হওয়া দরকার, এবং তার চেয়ে বেশি হওয়া দরকার মেয়েদের নিজেদের সচেতন হওয়া। ঠিক ধরেছেন। আজকে আমাদের শান্তিবাড়ি মেয়েদের কথা মেয়েদের জন্য বিশেষ লাইভের বিষয় আমরা ঠিক করেছি বাবা মায়ের সম্পত্তিতে কন্যার অধিকার। আমি জানি এই কথাটা শুনলে একটা পক্ষ আছে যারা কিন্তু অপছন্দ করে বিষয়টিকে আলোচনা করা হচ্ছে কেন, আবার একটি পক্ষ আছে যারা চায় যে ঠিকই তো আছে, যারা ভাবে ঠিকই তো আছে, এটা নিয়ে আসলে আর কথা বলার কি আছে। কিন্তু আসলেই কি ঠিক আছে? আসলে কি আমরা এই বিষয়ে সচেতন? আসলে কি আমরা আমাদের অধিকার বুঝে পাচ্ছি? এবং অধিকার বুঝে পাওয়ার আগে যা দরকার তা হচ্ছে তথ্য জানা। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় ফারহানা আফরোজ, রুনা আপা। তিনি শান্তিবাড়ির একজন খুব বড় হিতৈষী বন্ধু এবং রিসার্চ পার্সন। তিনি একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং একসময় তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছেন। এখন সুপ্রিম কোর্টের সাথে তো তিনি যুক্ত আছেনই, শান্তিবাড়ির মেয়েদের আইনি সেবা দেওয়ার জন্য তিনি আমাদের পাশে আছেন, আমাদের সাথে আছেন। রুনাপা, আপনাকে স্বাগত জানাচ্ছি মেয়েদের কথা মেয়েদের জন্য অনুষ্ঠানে। হ্যাঁ রুনাপা, আজকে আপনি খুব সুন্দরভাবে আমাদের লাইভ শুরু করেছেন। ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর সুন্দর কথা বললেন আমার সম্পর্কে, যেটা শুনে খুব ভালো লাগলো। সত্যি কথা বললাম। আসলে সত্যিকার অর্থে আপনি যে বিষয়টা নির্বাচন করেছেন সেটা আমাদের জন্য খুবই জরুরি, এবং সকলের কিছু কিছু তথ্য জানা প্রয়োজন। আমাদের প্রত্যেকেরই অনেক এসব বিষয়ে জানার অভাব থাকতে পারে, আমরা অনেক সময় সঠিক তথ্যটা জানতে পারি না, সেজন্য অনেক জটিলতাও সৃষ্টি হয়। আবার অনেক সময় ভুল তথ্য জানি, এটাও একটু সমস্যা সৃষ্টি করে। নিশ্চয়ই। তো আজকে আশা করি আমাদের এই অনুষ্ঠানে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আমাদের উদ্দেশ্যটাই তাই, যে আমাদের কথা বলার কারণটাই হচ্ছে যে তথ্য জানানো, সচেতন করা, এবং যে কনফিউশন গুলো আছে সেগুলো ক্লিয়ার করা। কারণ আমরা মনে করি শান্তিবাড়ি আসলে তৈরি হয়েছিল এই কারণে যে কিভাবে মেয়েরা তাদের যে তথ্যটা জানা দরকার সেটা জানবে এবং নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হবে। তো আজকে বাবা মায়ের সম্পত্তিতে কন্যার অধিকার, এবং আমরা জানি যে সম্পত্তির অধিকারের বিষয়টা উত্তরাধিকার আইনের সাথে সংযুক্ত। উত্তরাধিকার আইনের একটি বিষয়, এবং এখানে অনেক রকম ভাগ আছে, যেমন হিন্দু আইনের একরকম বিষয়, মুসলিম পারিবারিক আইনে একরকম বিষয়, নানান রকম ব্যাপার আছে। তো আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব ডিটেইলসে কথাগুলো বল। তো প্রথমেই আমার কাছে চলে যাই যে আপা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মুসলিম যে আইন, সেখানে যে পরিবারে কন্যা সন্তান আছে, পুত্র সন্তানও আছে, এরকম একটি পরিবারে কন্যা সন্তানের সম্পত্তিতে অধিকার ঠিক কিভাবে নির্ধারিত হয়? এখানে যে বিষয়টা আছে যে মৃত ব্যক্তি বলা যায় যে যখন, সেটা বাবাও হতে পারেন আবার মাও হতে পারেন, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যখন সম্পত্তি বন্টনের বিষয়টা আসে তখন সেখানে পুত্র এবং কন্যা নির্দিষ্ট কিছু অংশের কথা বলা আছে, যেটা আমরা সবাই জানি যে মুসলিম উত্তরাধিকার আইন কোরআনে নির্ধারিত অংশগুলো নিয়ে তৈরি করা হয়েছে, এবং
এই বিষয়ে সেই অংশগুলো নির্দিষ্ট করা। যেমন আমাদের যদি পিতা অথবা মাতা যে কোনো ব্যক্তি মারা যান না কেন, তার যে সম্পত্তি সেখানে যদি এক কন্যা, সেক্ষেত্রে সম্পত্তি অর্ধেকটা পাবে কন্যা। আর সেখানে আবার আপনার যদি মা মারা যান, তাহলে মায়ের সম্পত্তির অর্ধেকটা কন্যা পেলেন, যেটা এক কন্যা। এবং বাকি সম্পত্তির ক্ষেত্রে আবার তার পিতারও একটা আলাদা অংশ নির্ধারণ করছে। এটা একটা বিষয়। আর যদি একাধিক কন্যা থাকে তাহলে তারা পাবে 2/3 অংশ। এবং সেখানেও যদি মায়ের সম্পত্তি হয় তাহলে বাবা এখানে অংশীদার থাকবে, আবার যদি বাবার সম্পত্তি হয় মাও অংশীদার থাকবেন, যদি মা জীবিত থাকে। এটা একটা বিষয়। আর যদি ভাই বোন থাকে সেক্ষেত্রে আমরা জানি যে 2:1 হিসাবে, মানে 2 ভাগ পুত্রে 1 ভাগ কন্যা, পুত্রের অর্ধেক পাচ্ছে, এইভাবে নির্ধারণ করা হয়েছে। এবং আমরা এই নিয়ম অনুসরণ করে উত্তরাধিকারের সম্পত্তি যেটা সেটা আমরা বন্টন করে থাকি। আচ্ছা, এটাই আমাদের নিয়ম করা আছে। আর হিন্দু পারিবারিক হিন্দু আইনে আপা যেটা হয়েছে যে হিন্দু আইন তো আমরা জানি যে সেখানে অনেক আপনার হচ্ছে প্রথা রীতি এসবের উপর আছে, নির্ধারণ করে আছে। তো আমাদের দেশে বাংলাদেশের হিন্দু আইনে 2 ধরনের মতবাদ প্রচলিত। একটা বলা হয় যে মিতাক্ষরা মতবাদ এবং দায়ভাগ মতবাদ। তো ইন্ডিয়াতে মিতাক্ষরা মতবাদের উপর ভিত্তি করে ওখানে কিছু আইন তৈরি হয়েছে। আমাদের দেশে দায়ভাগ মতবাদের নিয়মগুলো আমরা ফলো করে থাকি। তো সেক্ষেত্রে হিন্দু আইনে দেখা যাচ্ছে, হিন্দু আইনে উত্তরাধিকারের ক্ষেত্রে পুত্রই সর্বোচ্চ, পুত্রকে সমান, মানে সবচেয়ে বেশি এখানে সুবিধা দেওয়া হয়েছে। এবং ওদের একটা বিষয় আছে স্বপিণ্ড, যিনি পিণ্ড দান করতে পারবেন মৃত ব্যক্তি, তিনি হবেন উত্তরাধিকারী। তো সেক্ষেত্রে সেটা পুত্রের উপর যায়। আর পরবর্তীতে এখানে 5 ধরনের নারী, তারা যিনি মারা গেলেন তার বিধবা স্ত্রী, কন্যা, মাতা, পিতামহী এবং প্রপিতামহী, এই 5 ধরনের যে নারী, তারা ওই মৃত ব্যক্তির সম্পত্তি জীবন সত্ত্বে ভোগ দখল করতে পারবে। মানে ওনারা যতদিন জীবিত থাকবে ততদিন ওই সম্পত্তিটা ভোগ দখল করতে পারবে। কিন্তু তারা কখনো সম্পত্তি বিক্রয় কিংবা দান কিংবা হস্তান্তর এসব করতে পারবে। এখানে তারা এক ধরনের কেয়ারটেকারের ভূমিকা পালন করে। কেয়ারটেকার এটা, আর পাশাপাশি তার হচ্ছে আপনার মেইনটেনেন্সটা হয়ে যাচ্ছে, তার খাওয়া খরচ সবকিছু হয়ে যাচ্ছে। উনি যখন মারা যান শেষ, কিন্তু উনি ওই সম্পদ, মানে যেটা হয় কি, আমরা সম্পদ বা যা কিছুই আমাদের যে বিষয়টা থাকে, আমার নিজস্ব একটা সম্পদ, সেটা ল্যান্ড প্রপার্টি হতে পারে, টাকা হতে পারে, কিন্তু অধিকার সেটাই, সেটা যদি আমি কাউকে দিয়ে দিতে চাই দিয়ে দিতে পারবো, অথবা বিক্রি করতে পারবো, অথবা নিজের মতো করবো, এই জায়গাগুলোতে রেস্ট্রিকশন। আর এখানে আবার আরেকটা হিন্দু আইনে আরেকটা বিষয় বলা আছে, স্ত্রীধন। যদি কোনো নারী কোনো কিছু উপহার স্বরূপ পেয়ে থাকেন কারো কাছ থেকে, সেটা তার স্ত্রীধন হিসাবে গণ্য করা হচ্ছে। এবং স্ত্রীধনটা কিন্তু উনি আবার ওনার ইচ্ছা মতো দান বিক্রয় হস্তান্তরটা করতে পারেন, এটা করতে পারেন। আর কিছু কিছু ক্ষেত্রে বিধবা স্ত্রী সম্পত্তির কিছু অংশ অনেক সময় ব্যবহার করতে পারবেন, যদি স্বামীর কোনো ইয়ে থাকে, মানে কি ওটাকে ঋণ থাকে বা দাতব্য কোনো প্রয়োজন, এরকম কিছু লিমিটেড কিছু জায়গা আছে উল্লেখ করা আছে। সেই এখানে একজন প্রশ্ন করেছে অবশ্য যে মিতা রানী রয় চৌধুরী, তার প্রশ্নটারই উত্তর আমরা আসলে এতক্ষণ পেলাম যে হিন্দু মেয়েদের মা বাবার সম্পত্তিতে কোনো অধিকার আছে। তো এটার উত্তর আমার মনে হয় যে আপনি অলরেডি পেয়ে গেছেন। এবং আরেকজন দিয়েছেন মায়া হোর, বাংলাদেশে হিন্দু আইনে তো কন্যার কোনো উত্তরাধিকারী নেই। হ্যাঁ, এক অর্থে এটাই, মানে ওই যে ধরেন অবিবাহিত কন্যা যদি হয়, তার বিয়ে শাদী খরচ এইসব থাকবে। আর তো এরকম কন্যা বলতে আসলে এটাই বুঝিয়েছে, এটা তারা পাবে। এই কারণে দেখা যায় যে বিয়ের সময় তাদেরকে অনেক উপঢৌকন দেওয়া হয়, যেহেতু তারা পাচ্ছে। সেটা আপা, এই ক্ষেত্রে আমরা এখন একটু
বাস্তবতার জায়গাতে আসি। আইনটা তো কিছুটা জানলাম, হয়তো সামনে আমাদের আরো একটু জানতে হবে। যেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো আসে এই জায়গাটা থেকেই, যে বাস্তবতার জায়গাটা থেকে, যে আমি তো উত্তরাধিকার পাচ্ছি, নেই আমার আইনে। আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা যায়, যেমন মুসলিম পারিবারিক আইন, উত্তরাধিকার আইনে আছে, জি আছে, কম হোক বেশি হোক নির্দিষ্ট একটা অংশ আছে, কিন্তু বাস্তবতায় দেখা যায় সে ওই প্রাপ্য অংশটুকুও কিন্তু অনেক নারী, অনেক কন্যা সন্তান পায় না। তো এক্ষেত্রে আমি একটু আপনাকে একটা নির্দিষ্ট করেই প্রশ্নটা করি, যে অনেক ক্ষেত্রে আমাদের কাছে এরকম অভিযোগ আছে, আপনি জানেন, আপনিও ডিল করেছেন এই শান্তি বাড়িতে, যে বাবা মার যে সন্তানের ভাগাভাগি করে দিয়েছেন, কিন্তু ভাই বোনের সম্পত্তি জবরদখল করে রেখেছেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আপা যে আইনি সহায়তাটা আসলে কিভাবে, মানে এক্ষেত্রে কোনো আইনি পদক্ষেপ নিলে কন্যা সন্তান তার ভাইয়ের কাছ থেকে নিজের অধিকার আদায় করে নিতে পারবে কিনা, এই বাস্তবতাটা আসলে কি, এটা আসলে ওরকম যদি হয়ে থাকে, যেসব ক্ষেত্রে, যদি না অনেক ক্ষেত্রেই হয়, সেক্ষেত্রে আসলে প্রথম আমি বলবো পারিবারিক ভাবে তারা বসবেন। এটা আমার প্রথম কথা, যেহেতু এটা খুবই জটিল বিষয় থাকে, জটিল আমরাই করে তুলি। বেসিক্যালি সম্পত্তিটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর জটিল থাকে না, সমস্যারও সৃষ্টি হয় না, কিন্তু আমরা এটাকে জটিল করে তুলি। তো সেক্ষেত্রে আমি বলবো প্রথমে পারিবারিক ভাবে আপনারা বসেন, যদি কোনো নারীর ক্ষেত্রে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় পারিবারিক ভাবে বসেন। নিজেদের পরিবারের বাবা মা ছাড়াও তো অনেক আত্মীয় স্বজন থাকে, অনেক বয়স্ক সিনিয়র যারা গার্ডিয়ান থাকে, তাদেরকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে এটা মানে সম্পন্ন করার চেষ্টা করা সবচেয়ে ভালো, প্রাথমিক। তারপরেও যদি না হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে এত বেশি জটিল হয়ে যায় যে তখন আর এই বিষয়টা কাজ করে না, আত্মীয় স্বজনদের মাধ্যম দিয়ে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে এটা অনেক সময় কাজ করে, তখন তাকে মানা। সেই ক্ষেত্রে সুযোগ আছে, হ্যাঁ সুযোগ আছে অবশ্যই, এবং সেই ক্ষেত্রে সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব। আপনার যদি আমি মামলার মাধ্যমে কোর্ট থেকে যখন একটা রায় পেয়ে যাব, তখন এটা অবশ্য অনেক মানে কি বলবো দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। আমাদের দেশের যে আইনগত প্রক্রিয়া আছে সেখানে এই মামলাগুলোতে অনেক সময় লাগে। যাই হোক, শেষ পর্যন্ত একটা রেজাল্ট তো আসবে, কোর্টে যখন একটা অর্ডার থাকে তখন সেটা তো অবশ্যই মানতে বাধ্য হবে। যদিও এক্ষেত্রে দেখা যায় যে একটা অর্ডার পেলো, আমাদের তো বলা আছে যে সম্পৃক্ত ব্যক্তি আপিল করতে পারবে, সেক্ষেত্রে তারও সে রাইটসটা আছে। এতে সময়টা অনেক বেশি লাগে, কিন্তু এটা অনেকে বলবে যে হ্যাঁ এটা তো আসলে অনেক দূরের ব্যাপার, এটা অবশ্যই অনেক সময়, এটা সত্যি, একদমই সত্যি কথা। তারপরেও আমাদেরকে যদি কোনো উপায় নাই থাকে তখন এটা আদালতের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আসলে আদালতে তো সময় লাগে, খরচ হয়, অনেক রকম হেনস্থা হয়, অনেক রকম কঠিন পথ পাড়ি দিতে হয়। আসলে এসব কিছুই লাগে না যদি এই যে আমি আমার অধিকার ভোগ করব, একই সাথে আমি অন্যকেও আমার অধিকার, তার অধিকারটুকু দেব। এখন আমাদের দেশের পুরুষদের ভেতরে, ভাইদের ভেতরে যদি এই মানসিকতাটা থাকে যে আমি আমার বোনকে তার প্রাপ্য অধিকারটুকু দিব, তাহলে কিন্তু আর জটিলতার দরকার হয় না। এখানে মানসিকতার পরিবর্তন শুধু আইন দিয়ে জীবন চলে না, আইন দিয়ে হবে না, আমাদেরকে সচেতন হতে হবে। এটা বলবো যে আসলে অধিকার দেওয়ারও বিষয় না, ওটা তো আমার নির্দিষ্ট করা আছে, শুধুমাত্র তার একটু সদিচ্ছার বিষয়। একদমই এটা ছোট্ট একটু সদিচ্ছা, যে আমিও আমার ভাই বোন একসাথে কিন্তু বাবা মার সন্তান, তো সেক্ষেত্রে আমার বোনের তো ওই অংশটুকু নির্দিষ্ট করাই আছে, এবং আমারও আছে, এমন না যে আমার নেই, শুধুমাত্র আমার বোনের আছে, বিষয়টা তা না। সেক্ষেত্রে এখানে একটা খোড়া যুক্তি অনেকে দেখায় যে বোন তো শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর সম্পত্তি পাচ্ছে, হ্যাঁ এরকম একটা যুক্তি সবাই দেখায়, কিন্তু এক্ষেত্রে কিন্তু যে ভাইটি অন্য কারো স্বামী হয় সেও কিন্তু স্ত্রীর সম্পত্তি ভোগ করেন, তাহলে এখানে তো ভাইস ভার্সা ঘটনাটা তো একই হলো। আরেকটি কথা হচ্ছে যে আমরা এরকম প্রচুর উদাহরণ দেখেছি যেখানে বোনটি বিয়েই করেনি বা বিধবা, সন্তান নিয়ে হয়তো অসহায়, এরকম অনেক রকম ডিপেন্ডেন্ট কারোর উপর,
তাকেও কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। তো এই বঞ্চিত করার যে প্র্যাকটিস, এখানে আসলে আইনের যে আমাদের সদিচ্ছা, মানসিকতার অভাব, আমাদের একটা সুন্দর মানসিকতার অভাব, যে আমার একটা নির্দিষ্ট অংশ আছে, আমার অন্য ভাইয়ের আছে, আমার অন্য বোনের আছে, তো আমি শুধু আমারটা নিচ্ছি, অন্যেরটাও নিচ্ছি। আর এই বিষয়গুলো কিন্তু আমাদের যেটা মানে যেহেতু এটা কোরআন থেকে বিষয়গুলো এসেছে এবং সেখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলাও আছে, এবং অধিকার আদায় করাটাও কিন্তু হচ্ছে জরুরি। বোনকে এটা বুঝিয়ে দেওয়া বা অন্য যারা আছে সেটাও কিন্তু ওনারা দায়িত্বের মধ্যেই। রাইট, একদমই। এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে বাবা মায়েরও একটা ভূমিকা আছে অবশ্যই। যদি তারা সম্পত্তির ভাগ বন্টনটা যদি সঠিক সময়ে এবং প্রপার প্রসেস মেনে, অনেক সময় আমরা এরকম জানি যে প্যারেন্টস কিন্তু সন্তানদের মধ্যে এটা আছে আমাদের দেশে, সমাজে অনেক কিছু প্রচলিত আছে যে হচ্ছে মেয়েরা বসত বাড়ির অংশ পাবে না, তারপরে হচ্ছে তোমার বিয়েতে আমরা অনেক কিছু গিফট করেছি, তোমাদেরকে অনেক সুন্দরভাবে বিয়ে দিয়েছি, আর কিছু তোমাদের পাওয়ার সুযোগ না। এসব হচ্ছে সবই ভুল কথা আমি বলবো, আর এটা আমাদের সোসাইটির সমস্যা, অন্য কিছু না। কারণ সম্পত্তির ক্ষেত্রে কিন্তু বলা নাই যে মেয়েদের জন্য এখানে, ছেলেদের জন্য ওখানে, এটা কিন্তু বলা নাই। পুরো সম্পত্তিটাই আপনার ভাগ করা এবং এটা যার সম্পত্তি তার উপরও কিন্তু নির্দেশনা আছে, সূরাতে বলা আছে, সূরা নিসায়, যে সম্পত্তি ভাগ বাটোয়ারা যিনি সঠিকভাবে করবেন না বা এই সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে রেখে যাবেন, তার কিন্তু আসলেও ওটা আমরা ধর্মের যে বিষয়গুলো মেনে চলি সেখানে কিন্তু উনি দায়ী থাকবেন। এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করতে চাই আমি, তারপরে আমাদের দর্শকদের দুটো প্রশ্ন আছে, তার দুজনের প্রশ্ন আমি করব। তার আগে আমার প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কোনো বাবা মা তাদের কোনো পুত্র সন্তান, সবই কন্যা সন্তান। এক্ষেত্রে যদি বাবা মা তাদের সম্পত্তি যথাসময়ে বন্টন না করে দেয় সন্তান কন্যা সন্তানদের মধ্যে, তাহলে অনেক সময় দেখা যায় যে তাদের মৃত্যুর পর, বাবা মায়ের মৃত্যু হঠাৎ যদি আকস্মিক মৃত্যু হয়, তাহলে দেখা যায় যে অনেক সময় বাবার ভাইয়ের ছেলেরা সম্পত্তিতে ভোগ দখল করার অধিকার নিয়ে আসে। তাদের একটা প্রশ্ন, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। এটা আসলে আমাদের যেটা বলা আছে, যেহেতু কন্যা সন্তানের কথা আমি শুরুতেই বললাম, যে বাবা অথবা মা যদি একটা কন্যা থাকে সেক্ষেত্রে অর্ধেক সম্পত্তি তার, বাকিটা যদি বাবা মা যে কেউ একজন, তারপরে বাকি সম্পত্তি যদি এটা পিতা হয় তাহলে পিতার ভাই, যদি ওই ভাই জীবিত না থাকে তখন আসলে ভাই ছিল, যদি ভাই জীবিত থাকে তাহলে ভাই পাবে, বোনও পাবে, কিন্তু যদি তারা জীবিত না থাকে তাহলে তাদের উত্তরাধিকারের ক্রমটা কেমন, যে আমি একজনের ধরেন আমার বাবার সম্পত্তি আমি পাচ্ছি, তো আমি ওই সম্পত্তিটা ওই সময় নিই, কিন্তু আমি মারা গেলাম, তখন আমার স্বামী যদি জীবিত থাকে, সন্তানরা তারা কিন্তু ওখানে ওই অংশতে অংশীদারিত্ব পাবে। মানে যতক্ষণ আপনার কেউ না কেউ থাকবে ততক্ষণ সেই সম্পত্তির অংশীদারিত্ব তাদের মধ্যে ক্রমান্বয়ে চলে আসবে। এই দাবিটা ওই যে আইনের ভাষায় বলে যে কখনো তামাদি হয়। এটা একটা বিষয়। মানে মেয়েদের অধিকার আদায়ের ক্ষেত্রে আসলে নানা রকম ফাঁক করে জটিলতা আছে বিষয়গুলো। আর আমাদের যেটা বলা হচ্ছে কি, যে ওই উত্তরাধিকারের যে আমাদের প্রকারভেদ, মানে আপনার 3 শ্রেণীর উল্লেখ করা আছে। প্রথম শ্রেণী যেটাকে আমরা বলি পৌরাণিক শেয়ার, তার মধ্যে নারীরা আছে, তো নারীরা একটা অংশ পাবেই, তারা কিন্তু কখনো আপনার হচ্ছে না পাওয়া হবে না, কিন্তু ওই যে আপনার যখন ভাই থাকছে তখন কম পাচ্ছে, এরকম কিছু বিষয়। এই জায়গাগুলো এখন এটা তো আসলে যেটা আমি সেটাই আমরা আলোচনা করছি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসছে আপা, সেটা হচ্ছে সোয়েব আহমেদ। সোয়েব আহমেদ লিখেছেন, অনেক সময় মেয়েরা সম্পত্তি ছেড়ে দেয়, ভাইদেরকে দিয়ে দেয়, এটা কি মহান হওয়ার একটা চেষ্টা, সামাজিক অবস্থা বাধ্য করে? এটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক একটা, দুটোই হতে পারে। যেমন আমি নিজের আত্মীয়দের মধ্যেও দেখেছি, ওনারা চেয়েছেন ওনাদের ভাই ভালো, সত্যিকার তাদের অবস্থা যে খুব বেশি ভালো তা, কিন্তু ওনারা ভাইকে খুবই ভালোবাসেন। পাশাপাশি সামাজিক একটা বিষয় থাকে যে কেমন নেই,
ভাইয়ের এইটুক সম্পত্তি নিয়ে নিল, এটা একটা বিষয় থাকে, একটা মানসিক চাপ বোধ। এখানে মেন্টাল কারেকশনটা এরকম হচ্ছে ভাইয়ের সম্পত্তি না, বাবার সম্পত্তি ছিল, ভাইয়ের কাছ থেকে এটা একটা বিষয়। আর আরো একটা যদি আমরা বলি যে কোনো বিষয়ে আমাদের একটা দূরদর্শিতা কাজ করে, সেক্ষেত্রে এটা কাজ করে যে আমি যখন আমার বাবা মা যখন নাই, ওই বাড়িতে আমার ভাই বসবাস করছে, তো আমি যখন যাব, আমি যদি প্রপার্টিটা নিই, তাহলে কিন্তু হচ্ছে ভাইয়ের কাছে সেই জায়গাটা আমার নাও থাকতে পারে, সে হয়তো আমাকে সুন্দরভাবে রিসিভ নাও করতে পারে। তো আমার বাবার বাড়ি, সেখানে যাওয়ার কিন্তু আমার সম্পূর্ণ রাইটসটা আছে। তো সেই জায়গাগুলো আমরা ভবিষ্যতে রিলেশনশিপের বিষয়ে অনেক মেয়ে মাথায়, যে তাহলে আমার ভাই তো এই জিনিসটা, এই ক্ষেত্রে আমার যেটা নাও নিতে পারে। এটা আমার যেটা মনে হয় যে কোনো মেয়ে যদি এভাবে মহান হতে চায়, কিংবা ভাবে যে এটা সামাজিক অবস্থা তাকে বাধ্য করেছে, বা ভাইয়ের কথা ভেবে, এই ক্ষেত্রে ভাইয়ের ভূমিকা আছে ডেফিনেটলি। এই ক্ষেত্রে ভাই যদি বলে যে হ্যাঁ আমার বোন তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তার মানে এই না যে আমি তোমার প্রাপ্যটাকে নিয়ে আমি ভালোবাসি, এটাই। এই সামাজিক চাপের ইস্যুটা আসলে পুরুষের উচিত, ভাইদের উচিত ভেঙে দেওয়া। হ্যাঁ, ভাইদেরই এই বিষয়ে আমি বলবো যে একটু বড় ভূমিকা নেওয়ার প্রয়োজন। কারণ যদি বড় ভাই হোক আর ছোট ভাই যেই হোক না কেন, তারা যদি একটু ভূমিকা নেয় যে না আমি আমার বোনের ব্যাপারে আইনে যে বিষয়গুলো আছে, আমাদের ধর্মে যে বিষয়গুলো আছে, আমি সেটাই ফলো করবো, এটা যদি মনে করে কোনো ভাই, তাহলে আর এই বিষয়ে কোনো সমস্যা হওয়ার কথা একদম। তবে নারীরা এই ধরনের এক ধরনের মানসিক চাপের মধ্যে থাকে। আবার এটাও মনে করে যে আমি যখন থাকবো না, আমার ছেলে মেয়েরা যদি নানা নানি বাড়িতে যেতে চায়, মামা বাড়িতে যেতে চায়, মানে অনেক দূরের একটা চিন্তা থেকে তখন। তাছাড়া সম্পত্তি কেনা যায়, একটা সম্পত্তি পাওয়া মানে তো আমার অর্থনৈতিক ভাবে আমি লাভবান হবো, এবং এটা আমার রাইটস। অবশ্যই সেই জায়গাগুলো ছেড়ে দেওয়া কিন্তু খুব সহজ। আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে ভাইদের উচিত এক্ষেত্রে অল্প ভূমিকা পালন করা। যে আমার বোনটা সামাজিক ভাবে তো মেয়েরা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী, এবং মেয়েদের নানা রকম বাধা বিপত্তি পেরিয়ে একটা জায়গায় যেতে হয়। তো এই ক্ষেত্রে ভাইয়ের ভূমিকা আরো বেশি, যে ভাই বরং বলতে পারে আমাকে কম দিয়ে বেশি দাও। এটা কোন ভাই আসলে বলবে না, খুব রেয়ার হয়তো আছে, এরকম ভাইও নিশ্চয়ই আছে। যেমন আমি রিসেন্টলি একটা, আমার কাছে একজন আমাদেরই বন্ধু আমাকে জানিয়েছে যে ওর বাবা ওকে সম্পূর্ণ সম্পত্তি দানপত্র করে দিয়েছে মারা যাওয়ার, মানে ওই সময়টাতে সে কোনোভাবে এটা বাবাকে বোঝাতে পারেনি যে তার বোন আছে তাদেরকে দেওয়া দরকার, ওর বাবা সম্পূর্ণটা দিয়ে গেছে। তো বাবা মারা যাওয়ার পর এখন সে ডিসিশন নিচ্ছে প্রপার্টি যেভাবে ভাগ করা হয়, যেহেতু সম্পূর্ণটা তার নামে, এখন বোনদের যে অংশ সে অংশটুকু বোনদেরকে সে ফিরিয়ে দিতে চায়। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি নিজে ওকে খুব প্রশংসা করলাম যে তুমি এত ভালো একটা উদ্যোগ নিয়েছো, এভাবে যদি সবাই ভাবে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান। একদমই, এটা আমার প্রতিদান কিন্তু উনি আসলে একদিন পাবেন। হ্যাঁ, দেখো আমি আমার বোনদেরকে দিয়ে দিতে চাচ্ছি, এক্ষেত্রে আইনগত কোনো কিছু অসুবিধা তৈরি হবে কিনা এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য সে ফোন। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে ওর এই উদ্যোগটা, কারণ ও যদি না দিতে পারতো। আর আরেকটা বিষয়, যদি কারো নামে কখনো কোনো সম্পত্তি হয়ে যায়, সেই সম্পত্তির উপর আমরা বলি এটা ভাষাটা এরকম যে অ্যাবসলিউট রাইটস, ওইটা তারই, উনি ওটা নষ্ট করবে নাকি কাউকে দিবে না, কাকে দিবে সেটা উনি নির্ধারণ। আমরা অনুষ্ঠান শুরুর একদিন আগে থেকেই ঘোষণা দিয়েছিলাম আমাদের শান্তিবাড়ি পেজে যে এই বিষয়টি নিয়ে, যে বাবা মায়ের সম্পর্কে পুনরুদ্ধার নিয়ে আমরা কথা বলবো। তো এইটার কারো কোনো প্রশ্ন থাকে কিনা, তা আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, তার মধ্যে থেকে আমরা দুটো প্রশ্ন নির্ধারণ করেছি, সেই প্রশ্নগুলো নিয়ে এখন আপার কাছে যাব। মাসুদা খান লিজা তিনি প্রশ্ন করেছেন যে আমার একমাত্র সন্তান কন্যা, আমার স্বামীর ঢাকায় দুটো ফ্ল্যাট, মেয়েকে লিখে দেন নাই, আমার ভাসুরের একটা ছেলে আছে, অনেকে বলেন সেই ছেলে কিছু সম্পত্তি পাবে, আমার স্বামীর মৃত্যুর পরে সমস্যা হবে মেয়েকে লিখে না দিলে। আমার স্বামী 2 বছর হলো চাকরি থেকে অবসর নিয়েছেন, এই বিষয়ে কিছু জানতে চাই। আমারও দিনাজপুরে 3টি ফ্ল্যাট এখনো বুঝে পাইনি, ডেভেলপারের কাছে আছে। আমারও ভাইয়ের একটি ছেলে, আমার সম্পত্তি কিভাবে বন্টন হবে? আমি আমার সব সম্পত্তি মেয়েকে দিতে চাই,
আমার ভাইদের মধ্যে কোনো সমস্যা নাই এই বিষয়ে? এখনকার সময়ে এটা মানে খুব সহজ একটা, এখন না তখনও ছিল, কিন্তু তখনকার বাবা মারা হয়তো অনেক সময় সে বিষয়টা এক্সিকিউট করতে পারেননি। তবে এটা খুব সহজ ভাবেই করা যায়। ওনারা ওনাদের সম্পত্তি, মানে ওনার নাম মাসুদা খান লিজা, লিজা এবং তার হাজবেন্ড দুজন মিলে ওনাদের নিজস্ব যে যে সম্পত্তি আছে তার মেয়েকে দান করবে। একদমই, হ্যাঁ, মেয়ে যদি এখন অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে সাথে সাথে সেটা কার্যকর হয়েছে। দরকার নেই, যদি ওনারা ওনারা যদি মনে করেন যে হচ্ছে আমি আমার মেয়ের জন্য এটা আমরা দানপত্র করে দিব, এখনই করে দিব। এটা ওনাদের সহজ, খুবই সহজ বিষয়। ওকে, আমি আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। এবার রুবানা শারমিন লুপা তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন, পিতামাতার ছেলে সন্তান না থাকলে সম্পত্তির ভাগ চাচাতো ভাই পাবে, এই সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা হলে ভালো হয়। আমরা অলরেডি এটা আলোচনা করেছি। রূপা, আশা করি আপনি আমাদের আলোচনা পেয়েছেন। তার দ্বিতীয় অংশ ছিল, আমার খালার ছেলে নাই, তাই তিনি তার মেয়েদের মধ্যে সম্পত্তি হেবা করে দিয়েছেন, হেবা করে দেয়া বিষয়েও আলোচনা হলে ভালো। আমরা এই বিষয়ে একটু কথা বলি হেবানি, তারপরে ওনার প্রশ্নের ভিতরে আরেকটা অংশ আছে, এটা না আমি পরে। না, ঠিক আছে। তবে হচ্ছে আপনার যেটা উনি বলেছেন কি, আমি তো আমার কাছে প্রশ্নটা আছে যে আমার খালার ছেলে নাই, তাই তিনি তার মেয়েদের মধ্যে সম্পত্তি হেবা করে দিয়েছেন। এটা খুব ভালো করেছেন। সম্পত্তিটা মেয়েরা, সম্পত্তি পুরোটাই মেয়েরা পাচ্ছে, এটা নিশ্চিত। আর হেবার ক্ষেত্রে যেটা হয় কি, এটা হচ্ছে আমরা বলি যে দান করা হয়েছে। তো দানের ক্ষেত্রে যে সম্পত্তিটা আমরা দান করব সেই সম্পত্তিটা আমার অধীনে আছে এবং মালিকানা আছে, এটা নিশ্চিত হতে হবে। আর হচ্ছে দানপত্র করার সাথে সাথে সেটা কার্যকরী হয়ে যায় এবং এখন দানপত্র রেজিস্ট্রেশন করতে হয়। এই বিষয়গুলো যদি আমরা ফুলফিল করে থাকি তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর পরের অংশটা উনি লিখেছেন, আমার বাবার গ্রামের এক বুমুরি আমার ছোট ভাইকে ফোন দিয়ে বলেছিল আমরা নাকি আমার বড় ও একমাত্র কুকুর সম্পত্তি পাই, কুকু আমাদের ঠকাচ্ছে। মুহুরির উদ্দেশ্য যে সৎ নয় সেটা বুঝেছিলাম, কিন্তু ফেসবুকেও কয়েকজনের লেখায় পড়েছি কুকুর সম্পত্তি ভাইয়ের ছেলে মেয়ে পাবে, এ ধরনের কথা। তবে আমার জানা মতে এমন নিয়ম নেই, এই বিষয়ে আলোচনা হলে ভালো। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস একটু অস্পষ্ট যে ওনার কুকু মানে যে বিবাহিত কি অবিবাহিত, ওনার কয়টা ছেলে বা মেয়ে নাকি শুধু মেয়ে, এই বিষয়গুলো উল্লেখ করা হয়। যদি ওনার মেয়ে থাকে, ওনার কুকুর যদি মেয়ে থাকে, তাহলে কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সে অনুযায়ী কিছু সম্পত্তি ওনার বাবা হবে, বাবা না থাকলে ভাই বোনের হবে, এইভাবে। আর যদি কুকুর ছেলে থাকে তাহলে তো আর সেটার প্রশ্ন আসছে না। তো এইভাবেই আসলে সম্পত্তির বন্টনটা হয়ে থাকে। এখানে আমি একটু বলতে চাই, যেহেতু উনি লিখেছেন যে আইনগত দিকটি বললেন, আমি বলবো যে যারা এরকম ফোন দিয়ে বলে যে আপনি অমুক জায়গায় সম্পত্তি পান, তমুক জায়গায় সম্পত্তি পান, তাদের আসলে উদ্দেশ্য ভালো না, এটা বোঝাই যায়। এদের কথায় আসলে খুব বেশি উৎসাহিত হওয়ার কিছু থাকে না। আর অন্যের ফোনে কেন, আমি যদি সম্পত্তি পাই, আমি যার কাছ থেকে পাবো উনি আমাকে জানাবেন, একদমই উনি আমাকে বলবেন যে আমার এই অংশটুকু তুমি পাবা, বা তোমার কিছু প্রপার্টি আমার হেফাজতে আছে, বা যা কিছু আমি যদি সেটা জানতে না পারি সেক্ষেত্রে যার কাছে পাবো উনি আমাকে জানাবেন। সেটাই। এই সম্পত্তি বিষয়ে আসলে আমাদের মনে হয় যে আলোচনাগুলো যদি আমরা করি অনেক কিছু আসে, অনেক অঙ্ক আসে। আমরা হয়তো সামনে এই বিষয়টা নিয়ে আবারও কথা বলবো, এই নারীর সম্পত্তি। কারণ আজকে আমরা শুধুমাত্র পিতা মাতার সম্পত্তিতে, বাবা মার সম্পত্তিতে কন্যার অধিকারের কথা বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি নারীর সম্পত্তিতে কিন্তু আরো বহুমুখী অধিকার থাকে, যেমন স্বামীর সম্পত্তিতে অধিকার থাকে অনেক। হ্যাঁ, যেমন আমি একটু বলি এখানে যে হচ্ছে স্ত্রী স্বামী সম্পত্তিতে একটা নির্দিষ্ট অংশ পেয়ে থাকে। তারপরে একজন মা তার হচ্ছে সন্তানের সম্পত্তিতে অংশীদার। তারপরে একজন বোন, উনিও তার ভাইয়ের, কিন্তু এখানে কি ক্যাটাগরি করা আছে যে কোন সময় আমরা সেটা পাবো, ডেট বাই ডেট। যদি একজন মা সম্পত্তি পাচ্ছেন, সন্তান মারা গেলেন, সন্তানের সন্তান নেই, তাহলে সন্তানের সন্তান আছে,
তাহলে একরকম এরকম। আবার স্ত্রীর ক্ষেত্রেও তাই, যদি একাধিক স্ত্রী থাকে তাহলে একভাবে, যদি সন্তান থাকে তাহলে একটা অংশ, যদি সন্তান না থাকে তাহলে বিধবা হলে দ্বিতীয় বিবাহ করলে আরেক রকম। অনেক বিষয় আছে। খুঁটিনাটি আসলে বলা হয় যে আমাদের মানে উত্তরাধিকার আইনটা এত বিস্তৃত এবং এত জটিল, যেটাকে বুঝতে হলে মানে জ্ঞানের অর্ধেক, একদম জ্ঞানের অর্ধেকটাই হচ্ছে উত্তরাধিকারের চর্চার জন্য আপনি মানে ব্যবহার করতে পারেন এরকম ভাবে, মানে এত ডিটেইল ওখানে দেয়া আছে। আর সত্যিকার অর্থে উত্তরাধিকার নিয়ে বোধহয় আমি এই প্রথম এত কথা বললাম। আমাদের মাস্টার্স সাবজেক্ট ছিল এটা সাকসেশন, আমি ভয়ে এটা কিন্তু এখন তো আপনি প্রচুর মেয়ের উত্তরাধিকার সংক্রান্ত সমস্যার সমাধান করবেন আমাদের হচ্ছে। এবং আমি এই ক্ষেত্রে বলে রাখতে চাই যে উত্তরাধিকার মানে সরাসরি বলি যে সম্পত্তি সংক্রান্ত, সম্পত্তিতে আপনার অধিকার সংক্রান্ত যে কোনো আইনি পরামর্শ, আইনি লড়াই, যাই বলেন না কেন, আইনি অধিকার বুঝে পেতে যা কিছু করণীয় তা করতে আমরা কিন্তু শান্তি বাড়ি সবসময় মেয়েদের জন্য আমাদের দ্বার খোলা, আমরা এই সেবা দিয়ে থাকি। এবং আপনার আজকে ফারহান আফরোজুন আপাকে আমাদের মাঝে দেখলেন এবং আপনার আপার কথা শুনলেন। আপা এই সবসময় আমাদের সাথে আছেন এবং সম্পত্তি সংক্রান্ত যে কোনো আইনি পরামর্শ, এমনকি এটা নিয়ে যে কোনো ধরনের আইনি সেবা পেতে আপনারা কিন্তু শান্তি বাড়িতে আসতে পারেন এবং আপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপার সাথে আইনি পরামর্শ নিতে পারেন। এক্ষেত্রে শান্তি বাড়ি কিন্তু কাজ করে যাচ্ছে। আজকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করবো, কারণ আমাদের আসলে যত কথা বলবো আপনি যে ভয় মাস্টার সেই ভয়ে আমারও একটু ভয় ভয় লাগতেছে। তো এখন আমি ভয়ের কারণেই শেষ করছি। এত করতে হয় কি কিছু মনে রাখতে, কিন্তু আসলে সত্যি কথা বলি মজা না করে, যে জানতে হবে। আমরা জানি না বলেই কিন্তু আমাদের দুর্গতির শুরু। যখন তুমি জানবে, সেটা যে কোনো কিছু যাই জানবে কেন, তখন কিন্তু তোমাকে কেউ ঠকাতে পারবে না, বকা দিতে পারবে না, তোমাকে কেউ কোণঠাসা করতে পারবে না। তুমি যখন একটা কাজ জানো বা একটা তথ্য জানো, তখন কিন্তু তুমি নিরাপদ আছো, তুমি ভালো আছো। তো মেয়েদেরকে এটাই বলবো, জানুন, নিজেকে সচেতন রাখুন, সমৃদ্ধ রাখুন, বুদ্ধি রাখুন এবং যথাসময়ে নিজের আইনি অধিকার বুঝে নিতে পদক্ষেপ নিন। আপা সবাইকে একটু শুভেচ্ছা জানিয়ে দেন। হ্যাঁ, প্রথমে আপনাকে ধন্যবাদ সুন্দরভাবে প্রোগ্রামটা উপস্থাপন সঞ্চালনা করবেন সেই জন্য। আর শান্তি বাড়ির কথা তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তো আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি। আপনাদের যে শুধু সম্পত্তি সংক্রান্ত না, অন্যান্য যে কোনো বিষয়েও আপনারা সঠিক পরামর্শের জন্য এখানে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে পরামর্শ দিয়ে সঠিক উপায়টা বলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার সামনে মেয়েদের কথা, মেয়েদের জন্য বিশেষ দায়িত্ব। সবাই ভালো।